সিরিয়াল কিলিং এর ঘটনার 15 বছর পর একজন খুনি তার সকল খুনের বিবরণ নিয়ে একটা বই লেখে, আর সেই বইটা সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু আবার তার কিছুদিন পরেই তার এই জনপ্রিয়তা দেখে আরেকজন নিজেকে আসল খুনি বলে দাবি করে। এখন প্রশ্ন হচ্ছে, খুনি কেন এতদিন পরে সে তার আত্ম উপলব্ধির জন্য বই লিখলো? আবার কেনই বা সে প্রকাশ্যে আসলো? অথবা কে এই সিনেমার আসল খুনি? এই সব প্রশ্নের উত্তর দিতে তোমাদের জন্য আজ নিয়ে এলাম এক অসাধারণ থ্রিলার ক্রাইম মুভি কনফেশন অফ মার্ডারের এক্সপ্লেনেশন। যারা সাউথ কোরিয়ান থ্রিলার মুভি পছন্দ করো তাদের জন্য এই মুভিটা একদম মাস্ট ওয়াচ একটা মুভি। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় কোরিয়ান এক রেস্টুরেন্ট থেকে, যেখানে পুলিশ অফিসার চই তার ডিনার করছিল। সেখানে সে এক বোতল বিয়ার চাইলে রেস্টুরেন্টের মালিক এক মহিলা অত্যন্ত বিরক্তিকর ভাবে তা দিতে আসে। তখনই আমরা দেখতে পারি যে এই মহিলার গলায় রয়েছে একটা কাটা দাগ। এরপরে আমরা দেখতে পাই চই যেখানে খাবার খাচ্ছিল সেখানে দুজন ব্যক্তি দরজা ভেঙে তার টেবিলের উপরে পড়ে এবং মারামারি করতে থাকে। তারপর দেখা যায় যে মারামারি করা একজনের মুখে মুখোশ পরা এবং অন্যজন চইয়ের যুবক ভার্সন। তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে চইয়ের পূর্বের কোনো ঘটনাকে সে কল্পনা করছে, যেখানে দেখা যায় রেস্টুরেন্টে মারামারির এক পর্যায়ে মুখোশ পরা সেই ব্যক্তিটি রেস্টুরেন্ট মালিকের সেই মহিলার গলায় ছুরি ধরে এবং চইকে অস্ত্র ফেলে দিতে বলে। চই অস্ত্র ফেলে না দিলে সেই মহিলাটির গলায় চাকু মেরে সে সেখান থেকে পালিয়ে যায়। পর মুহূর্তেই চই তার পিছু নেওয়া শুরু করে। বৃষ্টি ভেজা সেই রাতে তারা অনেকক্ষণ এগলি সেগলি দৌড়াদৌড়ি করে অন্ধকারে হঠাৎ করেই চইয়ের উপরে সে ব্যক্তিটা আক্রমণ করে বসে। এরপর সে নিষ্ঠুরভাবে চইয়ের মুখে একটা দাগ কেটে দিয়ে সেই লোকটা বলে, এরপর আমি তোর মায়ের গলা কাটবো, তবে এখন না, তোকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে। এই সব কথা বলার পর সেই সিরিয়াল কিলারটা অন্ধকারে হারিয়ে যায়। এরপর দেখা যায় সেই অন্ধকার থেকে একটা লোক হাঁটতে হাঁটতে এসে ঘটনাটা বলতে থাকে যে 15 বছর আগে এই গলি দিয়েই 10 জন মহিলাকে খুন করা একজন সিরিয়াল কিলার পালিয়ে গিয়েছিল, যেই খুনের তদন্তে আসলে ছিল অফিসার চই। উপস্থাপক বলে, ধরুন এই অনুষ্ঠান সেই খুনি দেখছে, তাহলে আপনি কি কিছু বলবেন? চই বলে মাত্র 3টা শব্দ, আর সেটা হলো শুধু বেঁচে থাকিস। তখন আমরা বুঝতে পারি এটি আসলে সেই ঘটনা নিয়ে নির্মিত একটা টিভি অনুষ্ঠান। তখন কেউ একজন টিভি চ্যানেলটাকে চেঞ্জ করে দিলে চই তার সাথে ঝামেলা শুরু করে এবং রেস্টুরেন্ট মালিক এসে চইকে সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে। সেখান থেকে বেরিয়ে এসে চই সেই অন্ধকার গলির দিকে হাঁটতে থাকে এবং তখনই তার ফোনে একটা ফোন আসে। তবে এই ফোনে সে এমন কিছু শুনতে পায় যা শুনে সে দৌড়ে তার বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে সে দেখে হায়ুন নামের এক ছেলে আত্মহত্যা করছে। চই তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে তাকে রোধ করতে পারে না, যার ফলে সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। এরপর আমরা বুঝতে পারি যে সিরিয়াল কিলারের হাতে খুন হওয়া প্রথম মহিলা সন্তান ছিল এই হায়ুন এবং চই তাকে নিজের ভাইয়ের মতো লালন পালন করছিল। এর পরের ঘটনা চলে আসে আরো 2 বছর পরের এক সকালে, যেখানে আমরা দেখতে পাই অফিসার চইয়ের মা কাজ করছিল কিন্তু অফিসার ঘুমাচ্ছিল। দীর্ঘক্ষণ ফোনটা বাজলেও রিসিভ না করলে তার মা এসে ডাক দেয় এবং ফোন ধরতে বলে। ফোন ধরার সাথে সাথে অপর প্রান্ত থেকে তাকে টিভির ব্রেকিং নিউজ দেখতে বলা হয়। ঠিক তখনই চই ও তার মা টিভি অন করে একটা ভয়ানক খবর দেখতে পায়, যেখানে কিনা এক প্রেস ব্রিফিং এ 17 বছর আগে ঘটে যাওয়া সেই সিরিয়াল কিলারের ঘটনা নিয়ে বলা হচ্ছে। আসলে সেই সিরিয়াল কিলার তার তীব্র অনুশোচনা বোধ থেকে একটা বই লিখেছে, যার নাম কনফেশন অফ মার্ডার। এই বইটাতে তার প্রতিটা ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ এবং তার অনুশোচনা বোধ তুলে ধরা হয়। এখন যে এই বইটা লিখেছে তার নাম মিলি এবং সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকে। এরই মাঝে একজন নারী সাংবাদিক এসে তাকে প্রশ্ন করে বসে, আপনি দেখতে তো খুব হ্যান্ডসাম, তাহলে আপনি কিভাবে ত্বকের যত্ন নেন? তখন পাশের এক সাংবাদিক এই কথা শুনে প্রচন্ড মেজাজ খারাপ হয়। আরে এই মাইয়া বলে কি? একজন সাংবাদিক তখন তার কাছে আবারও প্রশ্ন করে বসে, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি সেই খুনি? তখন লি বলে, খুনের প্রত্যেকটা বর্ণনা এই বইতে দেওয়া আছে এবং নিশ্চয়ই আমাকে মনে রেখেছে চই সাহেব। এই কথা বলে সে তার ঠোঁটের দিকে ইঙ্গিত করে এবং বলতে থাকে, চইয়ের করা একটা গুলি এখনো আমার কাঁধে আটকে আছে। তখন স্ক্যানার মেশিন দিয়ে দেখা যায় যে তার কাঁধে এখনো একটা গুলি যাওয়ার চিহ্ন রয়েছে। এখন মুহূর্তের মধ্যেই ঘটনাটা কোরিয়ায় ভাইরাল হয়ে যায় এবং টিভি মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল প্ল্যাটফর্ম চায়ের আড্ডাতেও টপ অফ দ্য টপিক হয়ে পড়ে। এভাবে তার বই রাতারাতি 3 মিলিয়ন কপি বিক্রি হয়ে যায়। এরপর থেকে লি তার বিক্রির লাভ্যাংশগুলো বিভিন্ন ট্রাস্টে দান করতে থাকে, এ যেন গরু মেরে জুতো দান। এরপরে সে খুন হওয়া বিভিন্ন পরিবারের সদস্যের বাড়িতে যায় এবং তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই এক বৃদ্ধ তাকে চড় মেরে বাড়ির ভিতরে চলে যায়, যে বৃদ্ধর মেয়েকে সে হত্যা করেছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে চোয়ের সহকর্মী বলে, আমি মোটামুটি নিশ্চিত এই লোকটি খুনগুলো করেছে, কেননা সে বইতে এত নিখুঁত ভাবে বর্ণনা লিখেছে যেটা দেখে আর কোনো সন্দেহের অবকাশ নেই।
কিন্তু চই বলে না, আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে, আমাদের আরো ধৈর্য ধরে এর কাহিনী বের করতে হবে। এর পরপরই সেখানে ঊর্ধ্বতন এক কর্মকর্তা চলে আসে এবং চইকে দেখে বলে, আরে আমাদের ব্যর্থ নায়ক বাপ্পারা যেখানে বসে আছে, তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো। এই বলে একটা প্রহসনমূলক সে স্যালুট করে। তারপর চইয়ের কাছে সে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এ আসল খুনি নাই। ঠিক তখনই এক ডেলিভারি বয় চলে আসে তাদেরকে খাবার দেওয়ার জন্য। চই তখন তার অফিসারকে পাশ কাটিয়ে খাবার খেতে বসে পড়ে। তখন অফিসার জানায়, এমন অবস্থাতেও খাবার খাও কিভাবে? জবে চই জানায়, পেট খালি থাকলে কোনো কাজে মন বসে না। অফিসার এই কথা শুনে রেগে গেলে চই বলতে থাকে, খাবার না খেয়ে সে কোনো কাজ করতে পারবে না। তবে এরই মাঝে দেখা যায় যে 3 জন নারী বন্দী ছিল যারা ডেলিভারি বয়ের কাছে খাবার চাইলে ডেলিভারি বয় তাদের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। কিন্তু পরক্ষণেই হঠাৎ করে পুলিশ স্টেশন সাংবাদিকে ভরে যায়। তারা জানায় যে সেখানে মিস্টার লি আসছে অফিসারের সাথে দেখা করতে। এরই মাঝে একজন সাংবাদিক প্রশ্ন করে, মিস্টার লি বলেছিল কেউ একজন চিনতে পারবে আপনাকে, এই কথা আপনাকে ইঙ্গিত করেছিল, এই ব্যাপারে আপনার মতামত কি? তখন অফিসার তাকে রাগান্বিত স্বরে বলে ওঠে, দেখছেন না আমি খাবার খাচ্ছি? এই কথা বলার পর সবাই থমকে যায় এবং অন্যান্য পুলিশ সদস্যরা সাংবাদিকদের ঠেলে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় মিস্টার লি ভিড় ঠেলে হাসতে হাসতে চোয়ের সামনে আসে এবং হ্যান্ডশেক করার জন্য তার হাত বাড়িয়ে দিতে চাইলে চই তার হাতে থুতু ছিটিয়ে দেয়। এরপর চই তাকে জিজ্ঞেস করে, এত বছর পরে কেন আসলি? মিস্টার লি তখন দুষ্টু প্রকৃতির হাসি দেয় এবং তার কাটা গালের দিকে ইঙ্গিত করে বলে, আমাকে দেখে খুশি হওনি? ঠিক তখনই চই তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কি যেন একটা বললে সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। তখন চই তাকে জিজ্ঞেস করে যে, আপনি কি লাঞ্চ করেছেন মিস্টার লি? এই কথা শুনে লি ঘুরে দাঁড়ালে তার মুখে অফিসার চই তার পুরো চাউমিন ছুঁড়ে মারে। এরপর আমরা দেখতে পাই কেন্দ্রীয় কারাগার থেকে অনেকদিন সাজা খাটার পর কান নামের একজন মুক্তি পায় এবং তাকে নিতে একজন বয়স্ক মহিলা আসে। সেখান থেকে একটা ফার্ম হাউসে মিস্টার কান পাশের একটা গাছের নিচে যায় তার প্রাকৃতিক যাকে সাড়া দিতে। যখন সে এই মুক্ত পরিবেশে তার কাজ সারছিল ঠিক তখনই পিছনের কাশবনের মধ্য থেকে শব্দ শুনে সে ঘুরে দেখতে পায় একটা মেয়ে সেখান থেকে বের হয়ে আসছিল। সে লজ্জা পেয়ে পুনরায় ঘুরে দাঁড়ালে সামনের গাছে একটা সাপ দেখতে পায় যেটা তাকে ছোবল দিচ্ছিল। বেচারা পড়ে উভয় সংকটে। সে আর কোনো উপায় না পেয়ে চিত হয়ে শুয়ে পড়ে এবং সেই মেয়েটা দ্রুত একটা তীর দিয়ে সাপটাকে মেরে গাছে আটকে দেয়। চিৎকার হয়ে শুয়ে সে মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনি কি কানসুক? মেয়েটা উত্তর দেয়, আগে প্যান্টের চেন লাগান। বোঝো তবে মানুষ বিপদে পড়লে তার জ্ঞান শূন্য কিভাবে হয়। তারপর সে ভিতরে যায় এবং একটা গোল টেবিল বৈঠকে বসে যেখানে আরো উপস্থিত ছিল সেই সিরিয়াল কিলিং এর মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়রা। আসলে এরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করেছিল এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল সেই সিরিয়াল কিলারকে হত্যা করা। এর পরের ঘটনা চলে আসে একটা টিভি চ্যানেলে সংবাদ সংগ্রহ রুমে যেখানে 3 সাংবাদিক টিভিতে লি এর ঘটনা দেখছিল এবং তা নিয়ে পর্যালোচনা করছিল। এমন সময় মিডিয়া বিভাগের প্রধান সেখানে হাজির হয়। একজন সাংবাদিক তখন বলে ওঠে, আমরা এই ঘটনাটি দেখেছিলাম এবং আমার মনে হয় মিস্টার লি কে তুমি নিয়ে আসতে পারবে। তখন মিডিয়ার বিভাগের প্রধান বলে, শুধু একজনকে নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, চইকেও নিয়ে আসতে হবে এবং তাদের দুজনের একসাথে একটা লাইভ শো করাতে হবে। অন্যান্য সাংবাদিকরা তখন বলে, বিষয়টা একটু রিস্কি হয়ে যায় না? কেন চই যদি রেগে গিয়ে থাকে লাইভে গুলিটুলি করে বসে? তখন বিভাগের প্রধান বলে ওঠে, শুনুন, যদি লাইভে ঠাস করে সে গুলি করে দেয় সেটা হবে আমার চ্যানেলের জন্য আশীর্বাদ। মানে চিন্তা করো যে যা ধান্দায় আছে এখানে। ঠিক এমন সময় চোর তার এক সহকর্মীকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন তার সহকর্মী তাকে জিজ্ঞেস করে, কানের কাছে মুখ নিয়ে আপনি আসলে ওকে কি বলেছিলেন? জবে চই তাকে বলে, আমাকে একটা কাজ করতে বলেছে। তখন সহকর্মী বলে, আমার মনে হয় লোকটার বিশেষ কোনো উদ্দেশ্য আছে মিডিয়াকে ব্যবহার করে ভোলা ভালা সেজে তার বইয়ের বিক্রিকে বাড়িয়ে নেওয়ার। চই তখন রেগে গিয়ে চুপচাপ গাড়ি চালাতে বলে। তখন চইয়ের নিকট সেই টিভি সেন্টার থেকে ফোন আসে ওই লাইভ শোটা করার জন্য। এরপরেই দেখা যায় সেই গোল টেবিল বৈঠকে মিস্টার কান বলে, আমরা তাকে কিডন্যাপ করতে পারবো না, বরং আমরা তাকে হত্যা করতে পারি। এই বলে সেখান থেকে সে চলে আসার চেষ্টা করে। কিন্তু তখন সেই বৃদ্ধ মহিলা বলে ওঠে যে, আমার মেয়ের খোঁজ পাওয়ার আগে যদি তুমি তাকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করব। ঠিক এখানে আমরা বুঝতে পারি যে সিরিয়াল কিলার অনেকগুলো মানুষকে খুন করলেও ওই বৃদ্ধা মহিলা মেয়েটার সাথে কি করেছে তা কেউই জানে না। তখন সেখানে থাকা একজন মেয়ে বলে ওঠে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, এমনিতেও তো তোমার মতন খ্যাত মার্কা লোকের আমাদের দরকার নেই। তখনই মিস্টার কান বলে ওঠে, আমি খ্যাত মার্কা মানে? তুমি জানো আমি কি করেছি? আমি লিকে ভেবে ভুল লোকের পেটে ছুরি মেরে দিয়েছি, তাই এতদিন ধরে আমি জেলে ছিলাম। তখন সেখানকার সবাই তাদের স্মৃতিচারণ করতে শুরু করে। এরপর দেখা যায় অফিসার চই একজন ডাক্তারের সাথে পরামর্শ করছে এবং ডাক্তার বলছে, আমরা আপনার কষ্ট বুঝি, কিন্তু তাই বলে কি আপনি আপনার মুখের দাগটা সেরে তুলবেন না?
জবাবে চই জানায় এটা কিভাবে সেরে তুলি। একজন গোয়েন্দার জন্য এটা একটা ট্রফির মতন। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার লির বিরাট একটা ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে এবং সে তার ফ্যান ক্লাব মেম্বারদের জন্য আজকে একটা অটোগ্রাফ পার্টির আয়োজন করেছে। এখানে সে তার প্রত্যেকটা ফ্যানের বইয়ে অটোগ্রাফ দেবে। এবার দেখা যায় সেখানে অটোগ্রাফ দিতে সেই 3 জন মেয়ে চলে আসে যাদের সাথে তার জেলে দেখা হয়েছিল। তাদের নাম জানতে চাইলে একজন বলে ওঠে, আমাকে চিনছো না, ওই যে জেলে দেখা হয়েছিল। তখন লি হেসে ওঠে এবং অফিসার চই চলে আসলে তাদের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়। এখানে হয়তো অনেকেই ভাবতে পারো, আচ্ছা একজন সিরিয়াল কিলার কিভাবে 15 বছর পর তার নিজের বই পাবলিশ করে জনসম্মুখে আসতে পারে? তাকে তো অ্যারেস্ট করে নেওয়া উচিত, তাই না? এবার তোমাদেরকে জানাই যে আসলে সাউথ কোরিয়াতে এক অদ্ভুত নিয়ম আছে। সেই নিয়মটা হলো, যদি কেউ অপরাধ করার পর 15 বছর ধরে নিজেকে গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্ত রাখতে পারে, তাহলে ঠিক 15 বছর পর তার সকল কেসগুলো অটোমেটিকলি রিলিজ হয়ে যায়। অর্থাৎ তুমি একটা খুন করার পর যদি 15 বছর পুলিশের হাতে ধরা না পারো, তাহলে ঠিক 15 বছরের পর থেকে তোমাকে পুলিশের ধরার কোনো নিয়মই নেই। ঠিক সেভাবেই এই লি পুরো ঘটনাটি ঘটানোর প্রায় 17 বছর পর যেহেতু মিডিয়ার সামনে এসেছে, তাই এই কারণে আইনগতভাবে তাকে ধরার কোনো এখতিয়ারই নেই। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সে এখন এই ব্যবসা শুরু করেছে। যাই হোক, আসল কাহিনী তো তোমরা বুঝতে পারলে। এরপর আমরা দেখতে পাই সেই খুন হওয়া পরিবারের সদস্যরা লিকে অপহরণের পরিকল্পনা করতে থাকে এবং তারা দেখতে পায় লিয়ের ব্যাপক নিরাপত্তা রয়েছে, যার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে অপহরণ করা সম্ভব নয়। তাই তারা পরিকল্পনা করে হোটেলের সুইমিং পুল থেকেই তাকে অপহরণ করবে। এর জন্য তারা সেখানে 30 মিনিটের জন্য একটা পুল ভাড়া নিয়ে থাকে। তাদের পরিকল্পনা মতো বৃদ্ধ পুল পরিষ্কার করার নামে সেখানে সাপ ছেড়ে দেবে এবং সেই ভয়ে যখন সবাই আতঙ্কিত থাকবে, তখন তারা পরিকল্পনা অনুসারে অ্যাম্বুলেন্সে করে লিকে উঠিয়ে নিয়ে চলে আসবে। ঠিক তাদের পরিকল্পনা মতন যখন তারা লিকে অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছিল, ঠিক তখনই সেখানে আসল অ্যাম্বুলেন্স চলে আসলে তখনই দেহরক্ষীরা বুঝতে পারে যে এটা নিশ্চয়ই অপহরণকারী চক্র। তাই তখন তারা দ্রুত জোর করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে আসার চেষ্টা করে। কিন্তু এরই মাঝে অ্যাম্বুলেন্সের পিছনে পড়ে যায় লিয়ের দেহরক্ষী এবং ডিটেকটিভ চেই। রাস্তায় অনেকক্ষণ ধস্তাধস্তির পর তারা অবশেষে লিকে অপহরণ করতে সক্ষম হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চই তো পারলে লিকে খুন করে ফেলে, তাহলে এখানে সে তাকে বাঁচাতে চাইছে কেন? এই রহস্যটাও তোমরা একটু পরেই জানতে পারবে। যাই হোক, ফাইনালি তারা লিকে অপহরণ করে সেই ফার্ম হাউসে নিয়ে আসে। এরপর মিস্টার চই অপহরণকারীর একজন পরিচয় পায় এবং তার মোবাইল ফোন ট্র্যাক করে সেই ফার্ম হাউসে চলে আসে। সেখানে ততক্ষণে রাত নেমে গেছে এবং সেখানে গিয়ে দেখা যায় সবাই লিকে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করছে এবং তার হত্যার পরিকল্পনা করছে। অফিসার চাই তখন নাইট ভিশন গ্লাস পরে সেই ফার্ম হাউসের বাতি নিভিয়ে দিয়ে সেখান থেকে লিকে নিয়ে চলে আসার চেষ্টা করে। ঠিক তখনই সেই ফার্মের মালিক তার কুকুর লেলিয়ে দেয়, কিন্তু তারপরেও তারা তাকে আর ধরতে পারে না। এভাবে নিজেদের হাত থেকে সিরিয়াল কিলার পালিয়ে যাওয়ায় তারা সবাই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে লি ফিরে এসে মিডিয়া কর্মীদের বলে তার ফ্যান বেজের মাঝেও কেউ একজন তাকে অপহরণ করেছিল। এবার তারা আবেগে এই কাজটা করেছে, আর যেহেতু আমি নিজে একজন অপরাধী, তাই আমি কাউকে দোষারোপ করছি না। তখন মিডিয়া কর্মীরা আর এক প্রশ্নের জবাবে লি বলে, অবশ্যই আমি সেই ডিবেট শোতে যাব যেখানে চইয়ের সাথে আমি ডিবেট করব। অন্যদিকে পুলিশ স্টেশনে দেখা যায় চই তার সহকর্মীদের সাথে কথা বলছিল। এমন সময়টায় তার বস এসে তাকে বকাবকি করতে থাকে। তখনই সেখানে সেই বৃদ্ধা মহিলাটা চলে আসে। এরপর সে চইকে একটা জোরে কষে থাপ্পড় মেরে বসে। কিন্তু এখানে চইকে দেখা যায় একদম শান্তভাবে থাকতে। এর পিছনে আসলে কারণটা কি? এই বৃদ্ধা মহিলাটা কেন চইকে পার্সোনালি অ্যাটাক করলো? এই সব প্রশ্নের উত্তরও আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, ইতিমধ্যেই ঘটনা চলে আসে সেই টিভি প্রোগ্রামে যেখানে লি আগে থেকে উপস্থিত ছিল এবং চই মাত্রই পৌঁছেছে। আজ তাদের শুরু হবে সেই ডিবেট যার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছিল। প্রোগ্রাম শুরু হওয়ার আগে তারা হালকা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। যাই হোক, প্রোগ্রাম শুরু হওয়ার পর একে অন্যকে প্রশ্ন করতে থাকে এবং তারা দুজনের উত্তর দিতে শুরু করে। তখন অফিসার চই বলে ওঠে, আমি মিস্টার লিয়ের ফ্যানবেসকে হতাশ করে বলছি, সে একজন ভণ্ড এবং তার ভণ্ডামি দ্রুতই প্রকাশ পাবে। আসলে এই খুনগুলো সে করেনি, করেছে অন্য কেউ, আর সে তার নাম ভাঙিয়ে নিজেকে পপুলার করছে। এছাড়াও সে আরো জানায়, আচ্ছা তুই যদি সত্যিকারের খুনি হয়ে থাকিস তাহলে শেষ মহিলাকে অপহরণ করেছিলিস তার ব্যাপারে তুই কেন লিখিসনি? এছাড়াও একদম শেষ সময়ে তুই আমাকে কি বলেছিলি? তখন লি বলে, শেষ খুনটা আমি করিনি এবং সেই রাতে আমরা দুজনে খুব উত্তেজিত ছিলাম, তাই এই কথাগুলো আমি ভুলে গেছি। তখন সেই লাইভ শোতে হঠাৎ করে একটা ফোন আসে এবং লিকে সে বেশ কিছু প্রশ্ন করতে থাকে। যেমন সে লিয়ের কাছে প্রশ্ন করে যে, আচ্ছা আপনি বলুন তো চইয়ের 100 মিটার দৌড়াতে কতক্ষণ সময় লাগে? এছাড়াও চেই সম্পর্কে সে আরো অনেক প্রশ্ন করতে থাকে। এমন অদ্ভুত প্রশ্নগুলোর উত্তর লি কোনোভাবেই দিতে পারে না।
ঠিক তখনই সেই অজ্ঞাত ব্যক্তি বলে ওঠে, আপনি আমাকে চিনতে পারেননি তাই তো? আর এই কারণে আমি এখনো ধরা ছোঁয়ার বাইরে, কেননা আমি হচ্ছে সেই আসল সিরিয়াল কিলার। এই কথা শোনার পর পুরো শোতে যেন এক ভয়ের ছায়া নেমে আসে। ঠিক তখনই চোই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই ব্যক্তির ফোন ট্র্যাক করে জানতে পারে যে এই ফোন কলটা তার বাড়ির ল্যান্ডলাইন থেকেই করা হয়েছে। এই কথা জানতে পেরে সে প্রচন্ড ভয়ে তার বাড়িতে চলে যেতে শুরু করে এবং তার মাকে ফোন করতে থাকে। ওদিকে তার মা ফোন না ধরলে চোই এবার খুব চিন্তায় পড়ে যায়, কেননা সেই খুনি তাকে শেষ সময় বলেছিল যে এরপর সে তার মায়ের গলা কাটবে। তাই দ্রুত সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেই ফার্ম হাউসের সবাই চিন্তিত হয়ে পড়ে, কেননা সেখান থেকে সেই মেয়েটা অন্যান্যদের কিছু না বলে চলে গেছে এবং আর ফিরে আসেনি। তাই তারা বুঝতে পারে যে সে একাই হয়তো প্রতিশোধ নিতে গেছে। এখানে লি যখন অনুষ্ঠান শেষ করে বের হয়ে আসছিল তখন দূর থেকে সে তার বুকে তীর মারে, যা লি এর পাঁজর চিরে বেরিয়ে যায়। অন্যদিকে চোই বাড়িতে ফিরে একটা চিরকুট পায় যেখানে লেখা ছিল, তোকে বলেছিলাম আমার পিছনে লাগলে তোর মায়ের গলা কেটে ফেলবো। এই লাইনটা দেখে সে প্রচন্ড ভয়ে তার মাকে খুঁজতে খুঁজতে অবশেষে তার মাকে সুস্থ দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে। তখন সে লক্ষ্য করে পাশের বিল্ডিং থেকে লেজার লাইট দিয়ে কেউ একজন তাকে আকর্ষণ করছে। মুহূর্তে সে বুঝে যায় যে এই হচ্ছে সে আসল খুনি, আর যার কারণে সে দৌড়ে সেখানে গেলেও সে ওখানে কাউকে পায় না। তবে কাউকে না পেলেও সে সেখানে একটা টেপ রেকর্ডার ও ছুরি দেখতে পায়। তখন সে ওই ভিডিওটা চালু করার পর দেখতে পায় যে শেষে যেই মেয়েটাকে অপহরণ করা হয়েছিল তার মৃত্যুর আগের ভিডিও এটি। সেই মেয়েটা বারবার চোয়ের নাম ধরে ডাকছিল এবং সিরিয়াল কিলার তার এই কষ্ট দেখে উচ্ছ্বাসিত হচ্ছিল। এই সব কিছু দেখে চোয়ের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে এই মেয়েটার সাথে চোয়ের নিশ্চয়ই এমন কোনো কানেকশন আছে যেটা তার একদমই পার্সোনাল। যাই হোক, এরপরে চোই সংবাদ সম্মেলন করে বলে যে প্রকৃত খুনি গতকাল যে ছুরিটা দিয়েছে তা পরীক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে সেখানে রক্ত লেগে আছে। অন্যদিকে লি যে ঘটনাগুলো লিখেছে তা প্রকৃত খুনি ছাড়া কারোর পক্ষে লেখাও সম্ভব হবে না। তার মানে এখানে আসল খুনিকে, এটা এখন বড়ই কনফিউশনের ব্যাপার। যাক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে টিভি সেন্টারের লোকেরা এবার এই তিনজনকে নিয়ে একটা ডিবেট করার প্ল্যান করছে। অপরদিকে সাংবাদিকরা চৈকে বিভিন্ন প্রশ্ন করছিল, এমন সময় সেই অজ্ঞাত ব্যক্তি চৈকে ফোন করে বসে। অন্যদিকে হসপিটালে শুয়ে লিয়ে সাংবাদিকদের একটা প্রেস ব্রিফিং করে যে তার বাড়িতে চুরি হয়েছে এবং সেখান থেকে তার সেই ছুরিটা এবং কিছু টাকা চুরি হয়ে গেছে। তখন সেই অজ্ঞাত লোকটি আবারও চৈকে ফোন করে বলে যে কি লিকে কি একটু বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে, চলো এবার লিকে শেষ করা যাক, সুযোগ পেলেই আমি লিয়ের গলায় একটা পোস্ট দেব। অন্যদিকে লি যখন সংবাদ সম্মেলন করছিল তখন সেই ব্যক্তিটি টিভি চ্যানেলের লাইভে এসে তিনজন মিলে লাইভ ডিবেটের আমন্ত্রণ জানায় এবং সে তাদেরকে আরো একটা নতুন ডিভিডি প্লেয়ার পাঠায় যেখানে একটা গাছকে মার্ক করতে দেখা যায়। অন্যদিকে সেই ফার্ম হাউসে এরা আবার প্ল্যান করতে থাকে যে আসল খুনিকে কিভাবে আবার অপহরণ করে তাকে হত্যা করা যায়। সেই মোতাবেক তারা যার যার অবস্থান নিতে থাকে। তখন সারা দেশে এই ঘটনা নিয়ে একটা বিরাট হাইপ তৈরি হয়। আবার সেই টিভি সেন্টারের সামনে দুই শ্রেণীর মানুষের বিরাট ভিড় লেগে যায়। এক শ্রেণীর লির সমর্থক গোষ্ঠী যারা স্লোগান দিতে থাকে যে নামের সেই অজ্ঞাত ব্যক্তিটা ধোঁকাবাজ আর লি হচ্ছে আসল। এছাড়াও অন্য গ্রুপ আসল খুনির শাস্তির দাবি করতে থাকে। এদিকে যে নামে সেই খুনির আসতে দেরি দেখে তাকে ছাড়াই ভিকটিমের পরিবারের সদস্যরা মতামত দিয়ে অনুষ্ঠান শুরু করে। ঠিক এমন সময় যে চলে আসে। সে মুখোশ পরে আসলে উপস্থাপক অনুরোধ করে সে মুখোশটা খুলে বসতে। এরপরেই সে মুখোশ খুলে ফেললেই আমরা দেখতে পাই এই খুনির আসল চেহারা। এই চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই হচ্ছে আসল খুনি, কেননা খুনিদের চেহারা এরকম কিউটের বদলে এরকম দুর্ধর্ষ হওয়ারই কথা। যাই হোক, তখন চোই তার প্রথম প্রশ্নই জিজ্ঞেস করে যে জ্যাংসুক কোথায়। জ্যাংসুক হচ্ছে সেই মেয়েটা যাকে সে সবার শেষে অপহরণ করেছিল। তখন যে জানায় এত তাড়াহুড়ো কেন, একটু পরেই জানতে পারবে। এই বলে সে অপারেটরের দৃষ্টি আকর্ষণ করলে একটা লাইভ দেখানো হয়। এবার সেই লাইভে মার্ক করা একটা গাছের নিচ থেকে জাংসুকের দেহাবশেষ উদ্ধার করা হচ্ছিল। এই সব দেখে চোই রেগে গিয়ে জেকে মারতে উদ্যত হয় এবং টিভিতে বিজ্ঞাপন শুরু করে দেয়। তখনই অপারেটর রুমে মিডিয়া বিভাগের প্রধান আসে এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য সেই কর্মীকে বকতে বকতে সেখান থেকে বের করে দেয়।
এবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জুনসুক আসলে চোয়ের গার্লফ্রেন্ড ছিল এবং সেই বৃদ্ধা মহিলাটা ছিল তার মা। এরপর পুনরায় লাইভ শুরু হলে এবার মিস্টার লি পুরো উল্টে যায়। সে বলে যে হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি এই খুন আমি করিনি। এই কথা শুনে তো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন সবাই প্রশ্ন করে তাহলে খুনের এই স্বীকারোক্তির বই সে লিখলো কিভাবে? ঠিক তখনই সে জানায় যে এই বইয়ের মূল লেখক হচ্ছে অফিসার চেই। তার মানে অফিসার চেই নিজেই এই বই লিখেছে এবং লিকে স্রেফ একটা শো পিস করে রেখেছে তার বিশাল প্ল্যানের জন্য। আসলে লি ছিল আরেকজন ভিকটিমের ছেলে, যাকে কিনা আমরা মুভির শুরুর দিকে আত্মহত্যা করতে দেখেছিলাম, কিন্তু তখন সে মূলত মারা যায়নি, বরং তার মুখে প্রচন্ড আঘাত লাগার কারণে এরপর তাকে প্লাস্টিক সার্জারি করে এই নতুন চেহারা দেওয়া হয়। এবং এই পুরো ঘটনা চোয়েরই সাজানো ছিল আসল খুনিকে সবার সামনে নিয়ে আসার জন্য। এবার চোয় বলতে থাকে, তোর করা খুনগুলো নিয়ে বই লিখে কেউ বিখ্যাত হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট তোরই লাগবে, কেননা একজন সিরিয়াল কিলারের কাছে তার প্রথম মোড়ই হচ্ছে পুরো জাতির সামনে নিজেকে হিরো প্রমাণ করা। এখন যেহেতু তোর সবকিছুর ক্রেডিট অন্যরা নিয়ে যাচ্ছে, তাই তুই আর সহ্য করতে না পেরে নিজের পরিচয় ফাঁস করবি, আর এটাই ছিল আমার মেন উদ্দেশ্য। এই সব কথা শুনে যে প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু সে জানায় আচ্ছা এসব কার জন্য? জ্যাংসুকের জন্য। চোই তখন তাকে সেই টেপ রেকর্ডার দেখায় এবং শব্দ শুনিয়ে বলে যে আজ সেই দিন যেদিন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল আর তুই তাকে হত্যা করেছিলি। তুই কি ভেবেছিস আইন অনুসারে আমি এখন তোকে ধরতে পারবো না? আসলে 15 বছরের পর তুই চাংসুককে প্রায় 2 বছর ধরে আটকে রেখেছিলি এবং এরপর তুই তাকে হত্যা করিস। অর্থাৎ সেই অনুসারে এখন 30 মিনিট বাকি আছে তোর 15 বছর পূর্ণ হওয়ার, যার ফলে আমি এখন তোকে অ্যারেস্ট করতে পারি। এই সব কথা বলে সে তার রিভলভার বের করে জের দিকে ধরে। তখন যে চোয়ের সামনে হাঁটু গেড়ে বসে বর্ণনা করতে থাকে এক ভয়াল কাহিনী। সে চোয়কে মানসিকভাবে বিধ্বস্ত করার জন্য এমন কিছু বলতে থাকে যা শুনলে একটা সুস্থ মানুষও নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সে বলে জ্যাংসুককে আমি প্রতিদিন শারীরিক নির্যাতন করতাম, এমনকি আমি তার পিরিয়ডেরও খোঁজ খবর রাখতাম। এভাবে তার সাথে আমার যখন মন চাইতো আমি তখন শারীরিক সম্পর্ক করতাম। এভাবেই দিনের পর দিন তার ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে ভোগ করতে থাকতাম। কিন্তু হঠাৎ একদিন সে প্রেগনেন্ট হয়ে যায় আর আমার বাচ্চা কাচ্চা মোটেও পছন্দ হতো না, যার কারণে আর কোনো উপায় না পেয়ে আমি তার বাচ্চা সহই তাকে খুন করে ফেলি। এই সব কথাবার্তা শুনে চোয়ের মাথা এতই খারাপ হয়ে যায় যে সে তার বন্দুকের গুলি চালিয়ে দেয়, কিন্তু মুহূর্তের মধ্যেই সবাই এসে ঠেকালে সেই গুলিটা তার গায়ে না লেগে অনুষ্ঠানের মেন লাইটে লাগলে পুরো রুম অন্ধকার হয়ে যায়। এরপর লাইট চালু হওয়ার সাথে সাথে দেখা যায় সেই বৃদ্ধা মহিলাকে জিম্মি করে যে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লিফটে আগে থেকে লি ছিল এবং এবার তার সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এর এক পর্যায়ে লিকে মেরে সে বাইরে বেরিয়ে আসলে নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেয়। ঠিক তখনই সে ঝাঁপ দিয়ে নিচে পালানোর চেষ্টা করে, কিন্তু এবারও তারা ব্যর্থ হয় এবং যে পালাতে শুরু করলে চোয় তার পিছু নেয়। এরপর সে একটা টানেলের মধ্যে গিয়ে তাকে ধরে ফেলে। সেখানে তাদের মারামারি ধস্তাধস্তি চলাকালীন পুলিশ সহ অন্যান্যরা চলে আসে। তখন লি একটা কাচের টুকরো নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে তারপরে সেই বৃদ্ধা মহিলা তার হাতে থাকা বিষাক্ত কলমের মাধ্যমে তাকে মারতে চায়, যেই কলমে সে সাপের বিষ নিয়ে এসেছিল। তবে পুলিশের বাধার ফলে কেউই তাকে মারতে পারে না। আর ইতিমধ্যে রাত 12টা বেজে যাওয়ার কারণে এখন আর তাকে আইনগতভাবে অ্যারেস্ট করা সম্ভব না। এই সব কিছু জানতে পেরে চোয় এবার এক মারাত্মক সিদ্ধান্ত নেয়। সে ওই কলমটা নিজের হাতে নিয়ে জের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যে এক মারাত্মক বিষক্রিয়ায় জের চ্যাপ্টার সেখানেই ক্লোজ হয়ে যায়। তো বুঝতেই পারছো যে যেখানে আইনের হাত বাঁধা সেখানে কিভাবে একজন মজলুম তার নিজের বিচার নিজেই করলো। এই হত্যাকাণ্ডের কারণে চোয়ের 5 বছরের জেল হয়। এরপর 5 বছর জেল খেটে বেরিয়ে আসলে চোয়কে অভ্যর্থনা জানাতে আসে সেই ভিকটিমের পরিবারের সদস্যরা এবং এখানে আমরা জাংসুকের মাকেও দেখতে পাই। আজ জাংসুকের মা হাসি মুখে চোয়ের সাথে কথা বলে এবং তার হাতে একটা ঘড়ি তুলে দেয়। আসলে এই ঘড়িটা তার মেয়ে কিনেছিল চোয়কে গিফট করার জন্য, কিন্তু তার আগে জংসুককে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। ঠিক এমনই এক সিনের মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।